বলবেন আপনারা, শুনব এবং শোনাব আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার। সমাজের নানা উল্লেখযোগ্য বিষয়, নানা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং নানা উল্লেখযোগ্য স্থান ইত্যাদি সব কিছু নিয়ে একেবি টিভি আয়োজিত যে একেবি টক শো, একেবি টক, তাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই একেবি টক শোতে, বা বলতে পারেন একেবি টক, এই পর্বে এবং আগামী বিভিন্ন পর্বে আমরা সমাজের বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরব। বিভিন্ন বিষয়ে যে আলোচনায় আমরা থাকব, সেই বিষয়গুলিতে কখনো কোনো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, কখনো উল্লেখযোগ্য স্থান, কখনো উল্লেখযোগ্য বিষয় ইত্যাদি আপনাদের সামনে আমরা তুলে ধরব। আজকের এই পর্বে আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তা হলো মা। মা এমন একটি শব্দ যে আমাদের প্রত্যেক মানুষ এই নির্ভরতায় বাঁচতে চাই। জীবন পথে আমরা এই নির্ভরতায় এগিয়ে যেতে চাই জীবনের শেষ ক্ষণ অবধি। মা কোনোদিনও হারিয়ে যেতে পারে না, মাকে হারিয়ে যেতে দেওয়া চলেও না। আমরা যাকে, বা আপনাদের মধ্যে যারা মাকে হারিয়েছেন, আমরা এটা বিশ্বাস করি যে আমরা প্রতিনিয়ত আমাদের সেই মাকে আমরা খুঁজি, আমাদের নির্ভরতারা খোঁজে, কেননা ওটা একমাত্র আমাদের এমন একটি আশ্রয়স্থল যেখানে সুখ শান্তি থেকেও বড় কিছু প্রাপ্তি আমাদের মেলে। আন্তর্জাতিক মাতৃ দিবস বলে একটি দিবস গোটা পৃথিবীতে পালিত হয়। আমরা সেই আন্তর্জাতিক মাতৃদিবসকে কেন্দ্র করে আজকের এই পর্বটিকে সাজিয়েছি। এখানে আমরা মায়ের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে রয়েছে, সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটি আপনাদের সামনে আরও একবার তুলে ধরব, যেখানে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরাও আপনাদের সঙ্গে থাকব, এবং এই গোটা শো জুড়ে আমাদের মারা আমাদের সঙ্গে থাকবেন। চলুন আমরা আন্তর্জাতিক মাতৃদিবসকে এমনভাবে উদযাপন করি যাতে করে প্রত্যেকের মা তাদের সঙ্গে আজীবন আমৃত্যু সঙ্গে থাকেন। একেবি টিভির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃদিবসে সব মাদের প্রতি শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে এই পর্বে আমাদের মধ্যে আলাপচারিতায় যারা রয়েছেন তারাও মাতৃজাতি। তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। আমার বাঁ পাশে যিনি রয়েছেন, ডক্টর হৈমন্তী ভট্টাচার্য, ত্রিপুরা সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত রয়েছেন। পাশাপাশি লেম্বুছড়া স্থিত যে এগ্রিকালচার ইনস্টিটিউশন, তার প্রিন্সিপাল উনি, এবং আপনারা সকলেই জানেন স্পন্দন নামে একটি সামাজিক সংস্থা রয়েছে, তার সম্পাদক হচ্ছেন ডক্টর হৈমন্তী ভট্টাচার্য। আপনাকে আমাদের এই পর্বে আন্তর্জাতিক মাতৃদিবসের যে বিশেষ পর্ব, তাতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আর আমার ডান পাশে যিনি রয়েছেন, সুপ্রিয়া চক্রবর্তী, তিনি পেশায় একজন শিক্ষিকা এবং উনি একজন বিশিষ্ট সমাজসেবী এবং মোটিভেটার। সুপ্রিয়া দেবীকে আমাদের এই শোতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকে প্রথমেই আমরা আলাপচারিতায় যাচ্ছি ডক্টর হৈমন্তী ভট্টাচার্যের সাথে। আপনার কাছে আমার প্রথম যেটা জানতে ইচ্ছে করছে সেটা হলো একজন আদর্শ মা, এই বিষয়টা যদি আপনাকে বলা হয় যে আপনি কিভাবে বর্ণনা করবেন একজন আদর্শ মার যে রূপটি, সেটা আপনাদের কাছ থেকে একটু প্রথমেই জানতে চাইব। আদর্শ মা, আমার মনে হয় পৃথিবীর সব মারাই আদর্শ এবং চেষ্টা করে সন্তানকে একটি সুনাগরিক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার। প্রত্যেকটা মাই চায় যে আমার সন্তান থাকুক দুধে ভাতে, এটা আমাদের একটা প্রচলিত কথা।
তারপরও আমি আমারটা বেশি করে বলতে পারবো, আমি একজন মা, আমার 2টি সন্তান আছে। চলার পথে যখন আমি মা হলাম তখন আমার মনের মধ্যে অনেক প্রশ্ন হিং টিং ছটের মধ্যে আসলো যে আমি কী করে আমার সন্তান দুজনকে একটু সুস্থ সুনাগরিক বানাবো, ওদেরকে আমি কিভাবে প্রতিপালন করব, এবং সেই পথে আমি কি করে ওদেরকে চেষ্টা করব যাতে ওরা সমাজে একটা মানুষের মতো মানুষ হয়। সেটা করতে গিয়ে আমি দেখলাম যে প্রথমেই আমি চেষ্টা করেছি ওদেরকে, এটা সব মাদেরকে আমি বলছি, সন্তান পালনের ক্ষেত্রে প্রথম যেটা করা উচিত আমার মনে হয় যে ওরা যাতে মাকে যেরকম ভালোবাসে, এটা তো একটা আত্মার সম্পর্ক, মাকে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন থেকে একটা আত্মার সাথে একটা রিলেশন থাকে, এই জন্য মাকে সবাই ভীষণ ভালোবাসে। সাথে সাথে যাতে ঘরটাকেও, আশ্রয়স্থলটাকেও ওরা ভালোবাসে, এবং সেই যে বাড়িতেও বেড়ে ওঠে একটা সন্তান, সেই বাড়ির প্রতি যাতে ওর একটা ইন্টারেস্ট বা আকর্ষণ থাকে, মানে গৃহমুখী যাতে সন্তানটা থাকে। তাহলে আমরা প্রায়ই শুনি যে আমার ছেলে ক্লাবে গিয়ে খারাপ হয়ে গেছে, আমার বাচ্চাটা অমুকের সাথে মিশে নষ্ট হয়ে গেছে। সে যে মেশা, কেন মিশবেও? তখনই মিশবে যখন ও বাড়িতে সেই আশ্রয়স্থলটা পাবে না, যেখানে ওর বাড়িতে সে অ্যাট্রাকশন। আমি যেটা করেছি, আমার মনে হয়েছে যে প্রতিটি আদর্শ মাকে ওর গৃহস্থলটা, ওর আশ্রয়স্থলটাকে ওর সন্তানের কাছে একটা নির্ভরযোগ্য স্থান, আনন্দের স্থান, আবেগের স্থান করে গড়ে তোলা। সেটার জন্য কি করতে হবে? তাকে উৎসাহিত করতে হবে, ওকে সময়, কোয়ালিটি টাইম, মাকে দরকার ওর সন্তানকে কোয়ালিটি টাইম দেওয়া, ওকে সময় দেওয়া। ও যাই করুক, আর্ট করুক, খেলাধুলা করুক, রান্না করুক। আমার ছেলে যেমন রান্না করতে খুব ভালোবাসে, ওকে উৎসাহ দিই আমি, হ্যাঁ রান্না করো, তাহলে ও ফিল করে দিস ইজ মাই হোম, এবং এখানে ও আনন্দের সাথে থাকে। সেই জন্য বাইরে গিয়ে যে খারাপ হবে সেই রাস্তাটা আমি বন্ধ করে দিয়েছি ছোটোবেলা থেকেই, যে বাইরে গিয়ে আড্ডা দিলাম, খারাপ হওয়ার যে মাদের মনের মধ্যে একটা ভয় থাকে, সেটা চলে গেল। আরেকটা জিনিস আমি করেছি, আমি সবাই মাদেরকে বলবো যে আমার শ্বশুর শাশুড়ি, মানে শ্বশুর বাড়ির যে লোকেরা, ওদের প্রতি আমি অত্যন্ত যত্নবান হয়ে আমাদের সন্তানকে, আমার 2টো সন্তানকে আমি শিখিয়েছি যে আম্মা তোকে শ্রদ্ধা করা, ভালোবাসা, ওদেরকে হেল্প করা, সাহায্য করা। এবং আমি দেখেছি তাতে ওরা একটা ভালো মনের সন্তান হয়েছে। আমি যদি ওদের কুমন্ত্রণা দিতাম যে না এটা করবে না, ওইটা ওদেরকে দেবে না, ঠাকুমার কথা শুনবে না, আমার মনে হয় এটা কারোর করা উচিত নয়। যতই ডিফারেন্স থাকুক, হয়তো থাকতে পারে, কিন্তু সন্তানের মনের মধ্যে সেটা গ্রথিত করা, ছোটোবেলার থেকে ওদের মনটা নরম থাকে, তো সেখানে ওদেরকে সবসময় এগিয়ে যে যাও পিসির সাথে গল্প করো, ঠাকুমাকে এইটা হেল্প করে দাও, দাদুকে একটু বাজারে যাওয়ার সময় দাদুর সাথে যাও, ওইগুলি আমি শিখিয়েছি। তো এটা আমি বলতে পারি একটা আদর্শ মা হিসাবে, বা মার এটা একটা দায়িত্ব। না হলে বড় হলে আজকে যে ঠাকুমার সাথে খারাপ ব্যবহার হচ্ছে, আমরা ও যখন বড় হবে, আমি বৃদ্ধ হব, আমার সাথে করবে, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। সেটা হচ্ছে যে আমরা এটা শেখাবো না ওকে। তৃতীয়ত যেটা আমি পড়েছি যে কিছুটা হলো নৈতিকতা ওদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। আমরা মানুষ, আমরাও ভগবান না। আমরা যতটুকু আমার মনে হয়েছে যে একটু গরিব বাচ্চাদের সাহায্য করা, ওর সামনেই আমার কাজের মেয়ের বাচ্চাদেরকে নিয়ে আমি আমার ছেলে মেয়েদের সাথেই পড়তে বসিয়েছি। আমার বাড়িতে যে কাজ করতো মহিলা, ওর 2টো বাচ্চা ছিল, তো একদিন দেখি যে ওরা পড়াশোনা করে না। তো আমি ডেকে বললাম কেন পড়াশোনা করিস না তোরা? বলে ওর মা বললো টাকা নেই। আমি বললাম আমি পড়াবো। আমার ছেলে মেয়েদের সাথে আমি ওদেরকে বসিয়ে ওদেরকে একসাথে পড়াশোনা করিয়েছি, এবং ওই 2টি ছেলে এখন গ্র্যাজুয়েট। তো আমার বাচ্চারা শিখেছে যে আমার মা করার মাধ্যমে শেখাতে হবে, বলা না, প্র্যাকটিক্যাল। মাকে তুমি কি করছো, বাচ্চারা ওইটা ক্যাচ করে। আমি মুখে বললাম হেল্প করো, এই করো, সেই করো, আমি নিজে করছি না। মিথ্যা কথা বলবে না, আমি নিজে সহস্র মিথ্যা কথা বলছি, তাহলে হবে না, কারণ ও তো কনফিউজড হয়ে যায়। মা বলছে এটা করছো তার একটা। আমার মনে হয় যতটুকু আমরা পারি ততটুকুই করা উচিত, এবং ওইটাই ওকে শেখানো উচিত। ফলস কোনো কমিটমেন্ট না করা বাচ্চাদেরকে। আদর্শ মার এই সবসময় শুধু কম্পিটিশন না করা, সবচেয়ে বেশি দেওয়া, 90% পেতে হবে, ও বেশি পেয়েছে তুই কেন পাচ্ছিস না, এবং নেগেটিভ কথা না বলা, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই অপদার্থ, তুই কেন 90% পাসনি, রাম পেয়েছে, শ্যাম পেয়েছে, এটা কখনো বলা উচিত না। সন্তানকে সবসময় বলতে হয় যে ইউ আর দ্য বেস্ট।
এইটা আমার মনে হয় প্রত্যেকটি মা যদি বলে তাহলে সেই সন্তানটা অবসাদ, ডিপ্রেশন বা ওর মধ্যে যে একটা ইনফেরিটি কমপ্লেক্স গড়ে ওঠে বা ওর মধ্যে যে হিংস্রতা গড়ে ওঠে, এটা কিন্তু হিংস্রতা গড়ে ওঠার প্রধান কারণ হলো যে ও 90% পায়, তুই পাস না, রাম ভালো ছেলে তুই খারাপ ছেলে, তোর মধ্যে প্রতিভা নেই। এইটা ছোটোবেলার থেকে মাই করায় সবচেয়ে বেশি। এইটা একদম বন্ধ করা উচিত। এবং এই 4টা গুণ আমি মনে করি প্রত্যেক মার তার সন্তানদের সাথে এটা করলে, জানি না খুব বড় অফিসার হবে কিনা, বিশাল বড় আইআইটি ইঞ্জিনিয়ার হবে কিনা, কিন্তু ভালো মানুষ হয়তো হবে। তাই আমার প্রত্যেক মাকে অনুরোধ যে ইঁদুর দৌড়ে বাচ্চাদেরকে কম্পিটিশনে ফেলবেন না, অন্যের সাথে কম্পেয়ার করবেন না, পূর্ণমাত্রায় ওদেরকে শ্রদ্ধাবোধ শেখান, বড় বাড়ির বড় যারা আছে ওদেরকে ভালোবাসতে, শ্রদ্ধা করতে, সম্মান করতে শেখান। আস্তে আস্তে ওরা যখন বড় হবে, সবার জন্যই কোনো না কোনো প্রফেশন, কোনো না কোনো পেশা আছে, ও নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। এটা আমি দেখেছি, সবাই দাঁড়ায়, কিন্তু ভালো মানুষ সবাই হয় না। তাহলে চলুন আমরা সবাই মিলে আজকে মাতৃদিবস উপলক্ষে একটাই মারা প্রতিজ্ঞা করি যে আমি একটা ভালো সন্তান, একটা ভালো মানুষ এই সমাজকে উপহার দেব। এটাই আমার একমাত্র বক্তব্য থাকা উচিত আজকে। ডক্টর হৈমন্তী ভট্টাচার্য বললেন যে একজন আদর্শ মা, তার ভাবনায় যে আদর্শ মার রূপটিকে আমরা দেখতে পেলাম বা আমরা বুঝলাম, তাতে কিন্তু আমি আপনারা সবাই এইরকম মামুখী থাকতে আমরা সবাই পছন্দ করি। আমরা শুনলাম সব কিছুই, ডক্টর হৈমন্তী ভট্টাচার্যের যে কথাগুলি শুনলাম, তাতে কিন্তু আমার মনে আরও কিছু প্রশ্নের জন্ম হচ্ছে, সেগুলি আমরা পরবর্তী পর্যায়ে আমরা জিজ্ঞাসা করব। তো আসুন আমরা এবার শুনে নিই যে সুপ্রিয়া দেবী কি বলছেন। সুপ্রিয়া দেবী, আমরা আপনি একজন সমাজসেবী, আপনি একজন শিক্ষক, জাতির মেরুদণ্ড যাকে আমরা বলি, পাশাপাশি আপনি একজন মোটিভেটর। যে কোনো অবসাদ, মোটিভেটর হিসেবে আমরা জানি যে মোটিভেশনটা তখনই লাগে যখন আমরা আমাদের পতন হয়। বিভিন্ন রকম পতন আছে, আপনি ভালো করেই জানেন। তো সেইখানে আমরা পতন থেকে উদ্ধার হওয়ার জন্য অনেক সময় মোটিভেশনের দরকার হয়ে পড়ে। যদিও বা আমরা ছেলেবেলায় যেভাবে কাটিয়েছি, আমাদের স্কুল ছিল সবচেয়ে বড় মোটিভেশনাল প্লেস, সেখান থেকেই আমরা কিন্তু উঠে দাঁড়ানোটা শিখিয়েছে। তো আপনার কাছে যেটা জানতে চাইছি যে আপনার চোখে একজন আদর্শ মা, আপনার সেই কথাগুলি শুনতে চাইছি। আমি আসলে মা শব্দটা এত ব্যাপক, কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব আমি সেটাই বুঝতে পারছি না। কেন কি দেখুন, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এ সবই কিন্তু আমার মায়ের জন্যই হয়েছে। এবং প্রতিটা মানুষ যাদের প্রাণ আছে সবাই কিন্তু আমরা মায়ের জন্যই আজ নিজ নিজ স্থানে ঠিকভাবে দাঁড়াতে পারছি। যারা কিছু করতে পারছে না তাদেরও জন্মটা কিন্তু মাকে দিয়েই হয়েছে। মায়ের সাথে অন্তরঙ্গতা, এটা মানে কিভাবে বোঝাবো। মা ছিল আমার জীবনে, আমার মা ছিল আমার বন্ধুর মতন। যে কোনো ব্যাপারে আমি আমার মায়ের সাথে পরামর্শ না করে কিছু করতাম না। তবে কি হয়েছে, আজকের দিনে জগতের পরিবর্তনটা এত বেশি হয়ে যাচ্ছে, যার ফলে মনে হচ্ছে যেন কোথাও একটা বড় গ্যাপ সৃষ্টি হয়েছে। এখন আর আমাদের মতন ছেলেমেয়েরা মাকে মনে রাখতে চায় না। ওরা জানে দ্যাট ইজ গ্র্যান্টেড, মা তো করবেই আমার জন্য। কিন্তু মায়েরও যে একটা মন আছে, মাকেও যে কিছু দিতে হবে যাতে করে মাকে আমরা একটু আরও বেশি উজ্জীবিত করতে পারবো, সেটা কিন্তু আজকালকার দিনের ছেলেমেয়েদের, খুব কম ছেলেমেয়েদেরই মাথায় আছে। সেক্ষেত্রে আমি বলবো কিছু আমাদের করার রয়েছে এখানে। প্রথমত দেখুন, আগেকার দিনে এটা ঠিক, মারা আমরা জানি সংসার সুখের হয় রমণীর গুণে, তাই মারা সারাক্ষণ সংসারের চিন্তাই করতো, কিভাবে আমার সংসারটা সুখে থাকবে, আমার ছেলেমেয়েরা ভালো খাবে, ভালো পড়বে। কিন্তু এই যে জাগতিক পরিবর্তনটা শুরু হয়েছে, এখন কিন্তু আমরা মারা সেখানে থেমে নেই। আমাদেরকে দেখতে হচ্ছে একটু হলেও অর্থনৈতিক দিকটা। কখনো কখনো আমরা যখন একটু
শিক্ষিত হয়ে যাই, তখন আমাদেরও মনে হয় আমি তো এটা জানি সেটা জানি, আমি কেন করব না, আমিও করব। তাই আমাদের বেরোতে হচ্ছে। সেখানেও একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে বাচ্চাদের সাথে। যেমন ধরুন, এখন আমাদের গভর্নমেন্ট থেকে 6 মান্থস লিভ পাচ্ছে, ম্যাটারনিটি লিভ। তাহলে ভাবুন, এই যে নারীর টান, সেটা হঠাৎ করে ওদের বন্ধ হয়ে যায় বা কমে যায়, যেটা চাইল্ড সাইকোলজিতে বলে যে এতেও ওদের মনে কিছু একটা তৈরি হয়। কোথায় গেল, হঠাৎ একদিন দেখলো মাকে সারা দিন পাওয়া যাচ্ছে না, কোথায় গেল আমার মা, কেন এখানে আমার ঠাকুমা এসছে, মানে ওরা তো আর জানে না কে ঠাকুমা তখনও, মানে ওদের মনের ভেতরে কিছু তৈরি হতে থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন, যাতে করে ওদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়। মা মানেই আনন্দ, মা মানেই আমি বলবো যে আমাদের একটা কি বলবো মোড়ক, সুরক্ষার মোড়ক। তা হঠাৎ করে যখন বাচ্চাটা মাকে পায় না, ওর তো অটোমেটিক্যালি নানান রকম সমস্যা হয়, তার মধ্যে কথাও বলতে পারে না, কি করে বোঝাবে। তাই এগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা করব, কাজ করব না তা না, তবে আমার একটা দাবি যে পরিবারের সবাইকেই একসাথে হয়ে সেই মাকে একটু সাহায্য করতে হবে, যাতে মায়ের মনেও কষ্টটা না থাকে, সন্তানটাও মা নেই ঘরে সেই বোধটা না বোঝে, সেই ফিলিংসটা ওর মধ্যে না আসে। কেন কি বেশিরভাগই দেখা যাচ্ছে আমরা কেয়ারটেকার বা আয়া ওরকম কারোর কাছেই রেখে যাই। কেন কি এখন তো আর সেই একান্নবর্তী পরিবারের ছবিটা দেখতে পাই না। আমাদের ভীষণ প্রিয় হচ্ছে ফ্ল্যাট বাড়ি আর নিউক্লিয়ার ফ্যামিলি। এতে যে কত ক্ষতি হচ্ছে আমরা তো এটা বুঝে উঠতে পারছি না। আজকে বলুন, আমার আয়া যতটা যত্ন করবে, কিন্তু আমার শাশুড়ি মা কি তার চেয়ে বেশি করবে না? অবশ্যই করবে। হয়তো উনি বয়সের জন্য দৌড়ে যেতে পারবেন না প্রতি মুহূর্তে, কিন্তু উনার যে কথাবার্তা বা আত্মার যে ওনার একটা টান থাকবে নাতি নাতনির জন্য, সেটা তো হয় না। তবু যাই হোক, আমাদের তো এগুলো কাটিয়ে উঠতে হবে। তাই বলছি, আপনারা সবাই হাতে হাত মিলিয়ে, এবং আমি বাবাদেরও বলবো আপনারাও কাজ করছেন, যদিও আমরা জানি যে নারী জাতি মানেই সহনশীল, তবুও আপনারাও একটু পাশে আসুন, ওনাদের যতটা দরকার ততটা হেল্প করুন। আজকে চাকরি করে বাড়ি ফিরে বাচ্চাকে দেখা, রান্না করা, ঘর গোছানো, রিয়েলি ইটস ইম্পসিবল। কেন জানেন তো, আমি নিজেও বাচ্চা ছোট অবস্থা থেকেই কাজ করে আসছি। সেই জন্যে অনেক সময় যখন ঘরে ঢুকতাম, ছেলে আমার চিৎকার করে বলতো, মাম্মা 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 তুমি এসছো? কিন্তু আমি হ্যাঁ এসছি, শেষ। সেই যে হাসি দিয়ে আমার আদরের ছোঁয়াটা ওকে আমি দিতে পারতাম না। কেন কি আমি যে ভীষণ রকম স্ট্রেসফুল। আমি তো একবার অফিস শেষ করে বাসে রিকশায় করে বাড়ি এসে তারপর ছেলেকে দেখব, আগে মনে হয় নিজেকে একটু চা খাইয়ে তারপর ওর সাথে কথা বলবো। কিন্তু বাচ্চার মন তো মানে না, না, ও তো আমাকেই চাইছে মাম্মা মাম্মা মাম্মা। তখন আমি কি করি, আমার নিজের অজান্তে, চুপ করো, বসো, আমি একটু বাদে দেখব, কেন এরম করছো, এত তুমি অস্থির কেন? কিন্তু আসলে কিন্তু তা নয়, ওর অস্থিরতা যেটা ছিল, এই অস্থিরতাটাই নর্মাল, আর আমি যেটা করলাম সেটা অ্যাবনর্মাল। কিন্তু তাও কিন্তু আরেক দিক থেকে বলবো, আমিও যে টায়ার্ড, সেই সময় আমি চাইবো হয় আমার হাজব্যান্ড একটু হাত বাড়িয়ে দিক, বা আমার শাশুড়ি মা বা পরিবারে যদি আর কেউ থাকে ওনারা এসে আমাকে একটু হেল্প করুক। যে আমার জন্য যদি কেউ 1 কাপ চাও বানিয়ে রাখে, বা ওকে বুঝিয়ে বললো আমার ছেলেকে যে মা একটু চা খেয়ে নিক, চলো আমরা একটু একটা গল্প শুনি, তাহলেও কিন্তু ওকে মোটিভেট করতে পারলাম অন্য কোনো দিকে। তাই এভাবেই আমার মনে হচ্ছে এখন জগৎটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, মা ছাড়া কিছু হবে না। আর যেখানেই যে সংসারই মা সব কিছু দেখছেন, সে সংসার সত্যিই খুব সুখের হচ্ছে, সেখানে কোনো বাধা কোনো কিছুই থাকছে না। বাবা তো আছেন, কিন্তু এটা তো আমাদের সহজাত প্রবৃত্তি, ভগবান দিয়ে দিয়েছেন আমাদের অসীম ধৈর্য আর সহনশীলতা।
কাজে আমি মনে করি যে এই ক্ষেত্রে মাদেরকে ধৈর্য ধরতে হবে, কিন্তু পাশাপাশি কেউ না কেউ একটু এগিয়ে আসবেন সাহায্য করতে। তাছাড়া দেখুন, এটা বললাম ছোটোবেলার কথা, এমন একটা সময় আসে, যেমন ধরুন 9 বছর টছর থেকে ছেলে হোক মেয়ে হোক, ওদের তখন শুরু হয় বয়স সন্ধিকাল, অ্যাডোলেসেন্স পিরিয়ড। ওই সময় তো ওদের জেদ কে দেখবে, ওদের মাথায় যে কি না আসে, মানে এটা ভাবা যায় না। সে সময়টা আমাদেরকে আরও সতর্ক হতে হবে। এবং অবশ্যই আমি বলবো, যদি সুবিধা থাকে নিজের কোনো লোক পাশে রাখবেন। কেন কি, আমি কাউকে খারাপ বলছি না, তবুও আমাদের যে আয়া বলুন বা কেয়ারটেকার বলুন, ওরা তো আর অত ধৈর্য নিয়ে ওকে দেখবে না। ওর যে তখন কত কি ইচ্ছে করে, সামনে মোবাইল পেলে মোবাইল টিপবে, আমরা জানি টিপতে টিপতে কোথায় চলে যাবে, হঠাৎ একটা ওর অজানা একটা কিছু ও দেখে ফেললো, সেইটা থেকে ওর আবার একটা অন্যরকম অ্যাকশন শুরু হয়ে যাবে। টিভি চালাবে, কার্টুন দেখবে। কার্টুন দেখা ভালো, কিন্তু আমি মনে করি কনস্ট্রাকটিভ কিছু তো কার্টুনে দেখাচ্ছে না। সে কার্টুন দেখেই তো আমরা জানি অনেক প্রাণ চলে গেছে শিশুদের। কেন কি, ওরা যখন দেখে যে ব্যাটম্যান ওপর থেকে ঝাঁপ দিচ্ছে, ওরাও সেই সঙ্গে ঝাঁপাতে শুরু করে, পড়ে গিয়ে ওদের একটা কিছু সর্বনাশ হয়। তাই আমি বলবো, সেই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা মাদেরকে খুব কেয়ারফুলি থাকতে হবে। চাইলে তখনও আমাদের একটু ছুটি ছাটা নিয়ে ওদেরকে সাহায্য করতে হবে, ওদের সাথে থাকতে হবে। যদিও আমি আবারও বলবো, গভর্নমেন্ট আমাদের এখনও অনেক সুবিধা দিচ্ছেন, যেমন CCL পরীক্ষা টরীক্ষার সময় মায়ের সাহায্য চাই। মাই হচ্ছে ওদের প্রধান টিচার। মানে ছোটোবেলায় তো আমি বলুন আপনি বলুন, আমরা সবাই কিন্তু ভাবতাম আমার মায়ের চেয়ে সুন্দর আর কেউ নেই, আমার মায়ের চেয়ে ভালো শিক্ষক আর কেউ নেই, মানে সবেতেই মা এ গ্রেট। তাই সেই ক্ষেত্রে ওরা তো মাকে চায়। সে সময় গভর্নমেন্ট থেকে এখন CCL এর ব্যবস্থা করে দিয়েছে, তার মানে আমরা অনেক সুযোগ পাচ্ছি। সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। আর সবশেষে অনুরোধ মাদের কাছেও, প্লিজ চলুন আমরা আরেকটু সহনশীল হয়ে যাই। আর আমাদের রাগ ক্ষোভ পরিবারের সবার সাথে যেটাই থাকুক, সেগুলো বন্ধ করে আমরা সবাই মিলেমিশে থাকি, যাতে করে একটা সুস্থ নাগরিক তৈরি করতে পারি, যার মধ্যে সত্যিকারের মান হুঁশ থাকবে, কিন্তু ওরকম ক্ষোভ থাকবে না। এখন কিন্তু বাচ্চারা ভীষণ ওরকম, যা চাইছে দিতেই হবে। আর আমরা কি করি, নিজেদের সামলাতে পারি না, সারাদিন কাজকর্ম করে আমরা অস্থির থাকি, আমরাও টেন্স থাকি। ওকে ফাইন, টেক, মানে সব কিছু গ্রান্টেড করে দিচ্ছি, কিন্তু বলুন কাহা তোক আমরা দেব। আজকে চাইছে একটা চিপস, কালকে আরও বড় কিছু একটা চাইবে, পরশু বৃষ্টি নামলো, বললো আমাকে বাইক দাও, আমি এখন ঘুরতে যাব। এটা কি হয় বলুন? তখন কিন্তু আপনার মাথা গরম হয়ে যাবে। কি বলছিস তুই, এরকম বৃষ্টির দিনে বাইক নিয়ে কোথায় যাবি? হ্যাঁ যাব, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাব। তখন আমাদের মাথা গরম হয়ে গেল, কি করে ওকে আটকানো যায়। না, সেই পন্থা আমাকে শুরু থেকে, যেদিন আমার পেটে ভ্রূণ এসছে সেদিন থেকে আমাকে নিজেকে তৈরি করতে হবে, কিভাবে আমার দিনগুলো এরপর কাটবে। আমার এটাই হচ্ছে প্রধান বক্তব্য। আমরা আমাদের আজকের একিবির এই আয়োজনে যে দুজন মাতৃজাতি রয়েছেন, তাদের কাছ থেকে আমরা যা শুনতে পেলাম বা বুঝতে পারলাম যে একটি সুস্থ নাগরিক গড়তে বা একটি সুস্থ মানুষ তৈরি হতে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়ে আরও বিশদে যাব। নিয়ে নেব ছোট্ট একটি বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরে আসছি। চোখ রাখুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একিবি টিভির পর্দায়।
বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একেবি টিভি আয়োজিত একেবি টকে। আজকের বিষয় আন্তর্জাতিক মাতৃদিবসকে কেন্দ্র করে মায়ের বিষয়ই হচ্ছে মা। আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন অতিথিরা ডক্টর হেমেন্দ্র ভট্টাচার্য এবং সুপ্রিয়া চক্রবর্তী মহোদয়া, বিরতির পূর্বে ওনারা বলেছেন যে একজন মা কিভাবে আমাদের জীবনে নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন, আমাদের আশ্রয়স্থলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। আজকের দিনে আপনাদের দুজনের কাছেই আমার এই একটি জানার বিষয় রয়েছে যে আজকের যে বর্তমান সময়টি এটি এতটাই দ্রুত গতিতে চলছে। এই সময়ে দাঁড়িয়ে আমরা একসময় জানতাম যে একটি ত্যাগের একটি উদাহরণে মা থাকতেন, যেখানে মাতৃজাতি বা মাকে সবসময় ওনারা সবসময় ত্যাগের ইতিহাস রচনা করতেন, প্রতীক হয়ে থাকতেন। তো সেইখানে একটা সময়ে যেরকম প্রত্যেকটা সম্পর্কের সঙ্গে আমরা মা শব্দটিকে জুড়ে দিয়ে আমরা অনেক মা তৈরি করতাম আমাদের চারপাশে, মাসিমা, পিসিমা, কাকিমা, জেঠিমা, গুরুমা, এরকম আরও বহু মাকে আমরা তৈরি করতাম। কেননা মানুষ মাত্রই মার ওপর নির্ভর। এইভাবে আমরা মাকে নির্ভর করে আশ্রয় করে জীবনে এগোতে সবসময় ভালোবাসি। তো সেই একটা যুগ ছিল। তো আজকের যুগে যে তাল মেলানোটাই একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, যে প্রতিযোগিতা মধ্যে না যদি কাউকে ফেলিও তবুও বেশ কিছু প্রতিযোগিতা আমাদের সামনে চলে আসছে, কেননা শুধুমাত্র অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। এবং এরকম একটা অস্তিত্ব আমরা এখন প্রতি মুহূর্তে চাইছি, যে অস্তিত্বে আমরা সেরা থাকতে চাইছি। কিন্তু জীবনে মার থেকে শ্রেষ্ঠ এবং সেরা তো কেউ হতে পারে না। তো এই সেরা এবং শ্রেষ্ঠ চরিত্র আজকের দিনে দাঁড়িয়ে যদি কর্মবিমুখ ঠিক বলবো না, যে নিজেকে সরিয়ে বা গৃহবন্দী করে সন্তানের সাথে সবসময় সময় দিয়ে যে একটা সন্তানকে সুনাগরিক করে তৈরি করবেন বা একটা সুস্থ মানুষ তৈরি করবেন, এই বিষয়টাকে আমরা বা আপনারা কিভাবে ভাবছেন যে একটা আজকের দিনে দাঁড়িয়ে মারা কি এভাবে পারবেন, বা এর বাইরে কি এই যে মারা যে বিভিন্ন কর্মে যুক্ত রয়েছেন তাদেরকে বেরোতে হয়, অনেক বিভিন্ন বড় বড় পদে অধিষ্ঠিত রয়েছেন, আপনারাও রয়েছেন। তো সেইখানে দাঁড়িয়ে কি তার বর্তমান সময়ের মারা একটা সুস্থ নাগরিক বা একটা মানসম্পন্ন মানুষ তৈরি করতে পারবে না? নিশ্চয়ই পারবে, পারতে তো হবেই, পন্থা বার করতে হবে। সমস্ত সমস্যারই সমাধান আছে, তা আমাদেরকে সেটা বার করে নিতে হবে। যেহেতু এখন নারী শিক্ষার উপর খুব আমাদের সমাজ আমার মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে, সুযোগ দিচ্ছে, মেয়েরা এখন সব ক্ষেত্রে বড় বড় চাকরি করছে, পড়াশোনা করছে, ডক্টর হচ্ছে, ডক্টরেট হচ্ছে। তো ওরা তো এত পড়াশোনা করে তো আর ঘরে বসে থাকবে না, নিশ্চয়ই ওরা ওদের কর্মস্থল বেছে নেবে, সম্মানের চাকরি পাচ্ছে ওরা। এখন নাও দ্য কোশ্চেন ইজ ব্যালেন্সিং. How to balance in your professional life and your personal life, and as a mother how you will play the role of a mother. এটা একটা বিশাল বড় প্রশ্ন। সমস্ত যারা চাকরি করে, চাকরিরতা মায়েদের একটা বড় প্রশ্ন। আমার সামনে এই প্রশ্নটা আরও ভয়ঙ্করভাবে ছিল। আমি আমার উদাহরণটা এই জন্য দিচ্ছি বারবার, কারণ আমি আমারটা ভালো করে বলতে পারবো, অন্য মায়েদের কথা তো আমি বলতে পারবো না। ওনাদের জীবন ওনাদের মতো করে ওনা চালিয়েছেন, ওনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই আমার থেকে অন্যরকম হবে। আমারটা একটু অন্যরকম ছিল এই কারণে, আমার হাজব্যান্ড পুলিশ সার্ভিসে আছে, সুতরাং 24 ঘন্টা 24/7 বিজি থাকে এবং নানা জায়গায় পোস্টিং আগরতলার বাইরে। সুতরাং আমার বাচ্চারা যখন বড় হয়েছিল কখনোই আগরতলায় আমাদের সাথে থাকতে পারেনি। তখন আমি ভাবলাম যে অনেক দুর্ঘটনা ঘটেছে বাচ্চাদের বড় হতে দিয়ে। একদিন এসে দেখি আমার মেয়েকে যোগ ধরেছে, রক্ত খেয়ে ওর শরীর শেষ, নানা ধরনের দুর্ঘটনার শিকার হতে হয়েছে। আয়ার কাছে রেখে গেছি, দে ওয়ার নট কেয়ার্ড অ্যাট অল। তো মনের মধ্যে দুঃখ, যন্ত্রণা, গ্লানিও একটা, যে মা হিসেবে আমি কি করছি, আমি কি কোথায় ভুল করছি, এটা ভীষণ দুঃখ যন্ত্রণা দিত। তখন আস্তে আস্তে ভাবলাম যে কী করি, বা ওদেরকে কীভাবে আমি মানুষ করি। তখন অনেক চিন্তা ভাবনা করে ভগবানের বিশ্বাস
একটা বিশাল ব্যাপার আমার জীবনে হয়েছে। আমি ঈশ্বরে ভীষণ বিশ্বাস করি। ঈশ্বরকে ডাকা শুরু করলাম যে ঈশ্বর আমাকে রাস্তা দেখাও, আমি কি করে আমার সন্তান দুটোকে প্রথম কথা হলো বাঁচিয়ে রাখি, কারণ আয়া নির্ভর হয়ে পড়েছিলাম, ওদের কাছে দেখছি লাইফ ইজ ইন ডেঞ্জার, কীভাবে থাকি। তখন আস্তে আস্তে আমি নিজে আমার অফিসের পাশে একটা কেয়ার সেন্টার তৈরি করলাম, চাইল্ড কেয়ার সেন্টার। আমার অফিসের পাশে একটি বাড়ি ছিল, সেখানে 3টি মেয়ে ছিল, শিক্ষিত মেয়ে, ওরা চাকরি বাকরি পাচ্ছে না। আমি ওদেরকে গিয়ে রিকোয়েস্ট করলাম যে তোমরা আমার বাচ্চাগুলোকে প্লিজ রাখো। ওরা তো জানে না, তখন কনসেপ্ট নেই, 30 বছর আগের কথা, 25 বছর, এটা কী জিনিস। আমি বললাম এটা একটা চাইল্ড কেয়ার সেন্টারের মতো, আমার বাচ্চাদের তোমরা কাছে রাখো, এবং ওরা রাজি হলো। ওই ঈশ্বর আমাকে একটা গতি করে দিলেন যে আমি ওদের শিক্ষিত 3টা মাকে পেয়েছি। তখন এই শিক্ষিত 3টা মার কাছে আমার 2টো বাচ্চা নির্ভরভাবে বড় হয়ে গেছে। কিন্তু তার পরবর্তী সময়েও আমি যেটা করেছি সেটা হলো ওদেরকে একটু কোয়ালিটি সম্পন্ন জায়গায় রাখার চেষ্টা করেছি। যেমন ধরুন কেয়ার সেন্টার থেকে নেওয়ার পর সন্ধ্যার পরে আমি একটা আর্টের টিচার দিয়েছি। সবসময় যে কাজের লোক মানে একদম অশিক্ষিত মায়েদের সাথে রাখার, আয়া ছিল, জলটাই গিয়ে দিল, দুধটাই গিয়ে দিল, গরম করে দিল, এরকম। কিন্তু সন্ধ্যার পরে একটা আর্টের টিচার দিয়েছি যে বসে বসে আঁকো ওর সাথে। 8টার পরে আমি নিয়ে বসেছি, হয়তো রাত্রিবেলা ওর বাবা আসতে বলে একটু রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছি, ওই রকম। মানে আয়া 24 আওয়ার্স ছিল, কিন্তু ওদেরকে আমরা আগলে রাখার চেষ্টা করেছি উইথ এ কোয়ালিটি পার্সন। কোয়ালিটি মিনস একটু শিক্ষিত, যাদের মধ্যে একটু রুচিবোধ আছে, একটু সংস্কার আছে, ওইটা আমি আমার জীবনে চেষ্টা করেছি। তো খুব একটা কঠিন হয়নি, ইচ্ছা থাকলে উপায় হয়ে যায়। কারণ মেয়েরা শিক্ষিত হয়ে ঘরে বসে থাকবে এটা এখন আর চিন্তা করা যায় না, চাকরি বাকরি করবে, এটার সাথে একটু ইচ্ছা থাকতে হবে যে আমার সন্তানকে আমি কিভাবে ভালো রাখবো, ওইটা মাকে প্ল্যানিং করে ওইটা নির্ণয় করে নিতে হবে। যা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, আমারটা আমি নির্ণয় করে নিয়েছিলাম, এবং সমস্ত মারা নিশ্চয়ই ওদের মতো করে নির্ণয় করে নেবেন, এবং ভালো থাকবেন সব সন্তান, সুস্থ থাকবেন সব সন্তান, এবং সুনাগরিক অবশ্যই হবেন, কারণ শিক্ষিত মা তো রয়েছে ঘরে। ঠিক, সুন্দর কথা। মাকে শিক্ষিত হতে হবে, লেখাপড়া, নৈতিক শিক্ষায় সব কিছুতে শিক্ষিত হতে হবে। কেননা মায়ের উপরে একটি গুরুদায়িত্ব থাকে, সমস্ত কাজকর্ম, বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ। আজকের দিনে নারীরা অনেক এগিয়ে, সমাজে নারীরা এমন সব পদে অধিষ্ঠিত রয়েছেন যেখানে অনেক সময় কিন্তু পুরুষেরাও পিছিয়ে যাচ্ছে। তো সেইখানে নারীদের নিয়ে এগিয়ে যাওয়া এই সমাজ কিন্তু পৃথিবীর বুকে উদাহরণ হয়ে আছে, এবং আমাদের দেশ সেইখানে অনেক উদাহরণ তৈরি করেছে। তো নারীদের এই এগিয়ে যাওয়া, তারপরেও যে গুরুদায়িত্বটি রয়েছে, একটি সুনাগরিক, একটি সুস্থ মানুষ, একটি প্রগতিশীল সমাজ গঠনে মাতৃজাতি হিসাবে মায়ের যে ভূমিকা, এই যে এত ব্যস্ততায়ও যে এই দায়িত্ব পালন করতে হয়, সেটা সুপ্রিয়া দেবী কীরকম দেখছেন? আমিও হৈমন্তীর মতোই বলছি যে এটার জন্য আমাদের নিজেদের, মানে আমি মা বলতে শুধু সেরকম কাউকে বলছি না, আমি নারী জাতি মানেই মা বোঝাচ্ছি। হয়তো তার এখনো বিয়ে হয়নি, বাট ওদের মধ্যেও কিন্তু একটা মায়ের সত্তা রয়েছে। আমরা এটা জানি, এটা ভগবান প্রদত্ত। প্রত্যেকটি মেয়ে এরকম যে ওদের একটা এক্সট্রা কোয়ালিটি আছে, যেটা দিয়ে ওরা অনেক কাজে এগিয়ে যেতে পারে। তাই সেই হিসাবে আমি বলবো, আমারও তো সংসার রয়েছে। আমি সত্যি কথা বলছি যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি আমার মায়ের কাছ থেকে। আমার হাজব্যান্ড, উনি পেশায় একজন ডাক্তার, উনি যখন বিদেশে পড়তে গেছেন, আমার ছেলেটাকে আমার মাই আগলে রেখেছে। কেন কি, আমার তো চাকরি বাকরি করতেই হবে। আমি জানি না আমার মা কি করে পারলো এত বড় দায়িত্ব পালন করতে। কেন কি, ছেলে ভীষণ রকম বাবা নেওটা ছিল। সেই জায়গায় বাবা দেশ নয় বিদেশে চলে গেছে 2 বছরের জন্য। তারপরের দিকে ঠিক আছে, হয়ে গেছে ঠিক, কিন্তু এই আমার মা যে করেছেন আমি এখনও বলতে পারবো না কি করে করেছেন। আমি মা হিসেবে আমার এমনও হয়েছে, ওর পরীক্ষা রাত 11টার সময় আমিও করেছি, আমিও নির্যাতন করেছি। আমি, বাবাই কালকে কি পরীক্ষা রে? বলছে কালকে আমি তো জানি না। কেন কি, ও তখন ক্লাস 4-এ পড়ে। তারপর রুটিন খুলে দেখলাম আমি পড়িয়েছি ম্যাথস, আসলে
সোশ্যাল স্টাডিজ। তারপর যা শুরু হলো আর কি, মানে আমি তো পারলে ওকে মেরেই ফেলবো। আর আমার মা বলছে, এটা কি তুমি ভালো কাজ করছো? তোমাকে এখন আর কিছু পড়াতে হবে না। ও একটা ভালো পরিবারে জন্ম নিয়েছে, ওর মধ্যে সেই জেনেটিক ব্যাপারটা আছে। কালকে সকালবেলায় উঠে একটু বলে দিও, তারপর ও পরীক্ষা দেবে। সত্যি আমি দেখলাম, মায়ের কাছ থেকে আমি শিখলাম, এই যে আমরা এখন এত অস্থির হয়ে যাই যে কোনো ব্যাপারেই আমরা, হ্যাঁ এটা হলো না সেটা হলো না, যেটা হৈমন্তী বলল, কম্প্যারিজম তো কোনো দরকার নেই, এই করে আমরা ওদেরকে অন্যদিকে ঠেলছি। আমার কাছে এমন কিছু স্টুডেন্ট আছে, ওরা এসে বলে, এই শুধু মাদের কথাই বলে, যদিও আমি মা না বলে পারলাম না। আরে মাকে তো ম্যাম একদম ভালো লাগে না, সারাক্ষণ বলতে থাকে আমাকে দিয়ে কিছু হবে না, আমি জঘন্য। তা আমি ভাবলাম সেটাই যখন ঠিক, তাই এটাই সত্যি হোক, আমি জঘন্যই হয়ে যাই। তাই আমার একটাই কথা, নিজের সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখবে সেটা নিজেদেরই ভেবে নিতে হবে। এখানে তার বেশি কিছু কাউকে কিছু শিখিয়ে দেওয়ার মতো মন্ত্র বা কিছু আছে বলে আমার মনে হয় না। আমার হচ্ছে আমার সংসারটা আমি, আমার হাজব্যান্ড বা পরিবারে যারা থাকবে ওদের সাথে বুঝে সংসারটাকে এগিয়ে নিয়ে যাব। তবে আজকাল ছেলেমেয়েরাও অনেক কিছু করছে, সেগুলোর জন্য আমাদের অন্যভাবে ভাবতে হবে। আর আরেকটা বলবো, বাড়িতে যেন একটু, আমরা তো সনাতন হিন্দু ধর্মকে বিশ্বাস করি, সেই জন্য একটু পুজো আর্চার ব্যাপারটাও থাকে। সেটা যদি আমরা একদম ছোটোবেলা থেকে ঠাকুমা দাদু, আমাদের অত সময় হয় না, ওনারা তো করেন, ওদের সাথে রেখে রেখে এই অভ্যাসগুলো দিয়ে দিই, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক কিছু পাল্টে যাবে। আর কিছু না, যেটাকে আমরা সমর্পণ বলি। হ্যাঁ, আমরা আমাদের অভিভাবকের কাছে এই সমর্পণটাকে আমরা বিশ্বাস করি অভিভাবকের প্রতি, এবং ঈশ্বরের প্রতি বেশি বিশ্বাস রাখি এই সমর্পণে, তাই তো? একদম একদম 100% ঠিক। তবে অনেক, আমি সবাইকে বলছি না, আমাকে ক্ষমা করবেন, অনেক মাদের আমি দেখি যে বয়স্কদের প্রতি সেই রেসপেক্ট নেই, তোমরা কিছু পারো না, প্যারেন্টিং আমরা ভালো জানি, প্লিজ এটা ভুলে যান। আপনি যাকে বলছেন যে তোমরা কিছু জানো না, উনার দ্বারাই কিন্তু আপনি এই জগতে এই জায়গায় পৌঁছে আছেন। আমার একটাই কথা, এগুলো আমরা যেন ভুলে যাই, আমরা যেন সবাইকে ঠিকভাবে ধরে রাখি, যাদের প্রতি যতটা সম্মান দেওয়ার, ভালোবাসা দেওয়ার, এগুলো আমরা দিই। আজকের এই টকশোতে আরেকটি বিষয় আমি ঠিক তুলতে চাইবো আপনাদের সামনে। সেটা হচ্ছে যে দেখুন, একটা সময় আসক্তি বা নেশার যে বিষয়টা, সেটা কিন্তু অন্যরকম ছিল। যেমন আমাদের মধ্যে নেশা বা আসক্তি, ধরুন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার কি নেশা, বা আপনি কি নেশা করেন, বা আপনার কি কিছুতে আসক্তি আছে, তাহলে কিন্তু বলবো হ্যাঁ আছে। চমকে যাবার কিছু নেই, নেশা আসক্তি আছে, আপনাদেরও আছে। কিন্তু আমার আর আপনাদের আছে রবীন্দ্রনাথের প্রতি নেশা বা আসক্তি, কাজী নজরুল ইসলামের প্রতি আসক্তি, নেশা, স্বামী বিবেকানন্দের প্রতি, নেতাজি সুভাষচন্দ্র বসু, সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ, আমাদের কিন্তু নেশার বিষয়গুলি এগুলি। তো যুগের সাথে সাথে নেশারও পরিবর্তন ঘটেছে। এমন কিছু নেশা আসক্তি রয়েছে যা আমাদের সন্তানকে কিন্তু অনেক সময় বিপদে ঠেলে দিচ্ছে, এবং কোনো কোনো পর্যায়ে দেখা যাচ্ছে যে প্রাণহানির মতো ঘটনা ঘটছে। এই বিষয়টা নিয়ে যদি একটু কিছু বলেন। আজকালকার যুগে একটা নেশার কবলে বাচ্চারা চলে যাচ্ছে, কারণ ওরা প্রবলেমকে ফেস করতে চায় না, বা প্রবলেম যে আসে জীবনে সেটাতে ওরা ঘাবড়ে যায়, এবং ওইটা থেকে এসকেপিস্ট যে অ্যাটিটিউড, এটা ওদের মধ্যে আমি ভীষণ লক্ষ্য করছি। স্পন্দন সামাজিক সংস্থার জন্য আমরা স্কুলে স্কুলে অ্যাওয়ারনেস জেনারেশন প্রোগ্রাম চালাচ্ছি নেশা মুক্তির জন্য, নেশার কবলে যাতে বাচ্চারা না পড়ে। এবং সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা দেখতে পেয়েছি একটা জিনিস, যে আমাদের যেটা করতে হবে সেটা হলো ডিমান্ডটাকে নীল করে দিতে হবে। আমরা সাপ্লাইয়ের কথা চিন্তা করব না। সবাইকে এটাই আমি অনুরোধ করব যে আমরা কেবল প্রবলেম 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 বলবো না, আমরা সলিউশন বার করতে পারবো। মা, আমাদের সলিউশন বার করতেই হবে, আমার সন্তানকে সুস্থ রাখতে হবে, এটার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাব, হাল আমরা ছাড়বো না। তো ডিমান্ড যাতে আমার বাচ্চার মনে না আসে,
তো সেটার জন্য আমাকে কি করতে হবে, সেটার জন্য আমরা কাজ করতে করতে আমরা যে সার্ভে ওয়ার্ক বা অ্যাওয়ারনেস বা কথা বলা সমস্ত টিচারদের সাথে মা হিসাবে আমি হৃদয় দিয়ে অনুভব করলাম, প্রথম যেটা করতে হয় আমার মনে হয় একটা কমপ্লিট সার্ভেলেন্সে আপনার বাচ্চাকে আপনি রাখতে হবে। ছেড়ে দিলে চলবে না, হাত আপনি আপনার সন্তানের ছাড়বেন না কখনোই। সন্তান কথা শুনছে না, অবাধ্যতা করছে, ঝগড়া করছে, মার সাথে মারপিট করছে, এই পরিস্থিতিতেও আপনি আপনার সন্তানের হাত শক্ত করে ধরে রাখুন, ও ফিরবেই। আপনি হাত আলগা করতে পারেন, আপনার মধ্যেও ডিপ্রেশন আসতে পারে যে আমার কথা শুনছে না, ঘরে অশান্তি করছে, আমি যা মর গিয়ে যা খুশি ওকে, নো। হ্যাঁ, কারণ আপনি জানেন এই ফেজটা পার হয়ে গেলে আপনার সন্তান হয়তো একটা বিবেকানন্দ হবে, কে জানে আপনার ঘরে বিলে জন্মেছে। হাত আপনি ছাড়বেন না। আর কমপ্লিট সার্ভিলেন্স, মানে ও কি করছে নীরবে, মাই পারে এটা, জাসুস যাকে বলে। এই টাইমটা, অ্যাডোলেসেন্স টাইমটাতে কয়েকটা সিমটম আছে। আপনার সন্তান ঘরে এসেই কি ওর দরজা বন্ধ করে ঘরে চলে যাচ্ছে কিনা, নো। আপনি ওর সাথে বন্ধুর মতো মিশতে হবে, ওর ঘরে একা ওকে রাখা যাবে না। অনেক বাচ্চারা আমি এখন দেখছি ঘরে এসে নিজের ঘরে চলে যায়, দরজা বন্ধ করে ওর সময় কাটাচ্ছে, ভেরি ব্যাড সিমটম। মা এটাকে অ্যালাউ করবে না। আবার যদি বলে যে না কেন একা চাচ্ছ, ও আরও অ্যারোগেন্ট হবে। মা একটা বুদ্ধি করে একটা গল্প বলি, চলো আজকে অফিসে কি হয়েছে জানো, মানে একটা বুদ্ধি। মাকে সবসময় ইন্টেলিজেন্ট মুভ। বাচ্চা বুঝতে পারবে না মা যে জাসুসি করছে এইভাবে, কারণ মা তো মাই, তাকে একাকিত্বে থাকতে নেই, না দিতেই হবে না। মা তো মানে মাই, মা সেরা। সুতরাং মাকে ঠকানো যাবে না, মা ওকে ঠকিয়ে ফেলবে। মা এমনভাবে রোল প্লে করবে যে ও বুঝতেই পারছে না যে মা ওর উপরে জাসুসি করছে। মা দুধ মুড়ি নিয়ে, মা চানাচুর ভাজা নিয়ে, মা একটা গল্প নিয়ে ওর রুমে ঢুকে যাবে, গিয়ে ওর সাথে গল্প করা শুরু করবে এবং দেখবে যে হঠাৎ রেগে যাওয়া, না খাওয়া, অতিরিক্ত রাত্রে জাগা। সবচেয়ে মাদেরকে বলছি, রাত্রে কোনো অবস্থাতে 11টার পরে যাতে জেগে না থাকে আপনার সন্তান। কোনো পড়া নেই, পড়তে হবে না, অটোমেটিক 6টার থেকে যদি 9টা পর্যন্ত ভালো করে পড়ে অনেক ভালো রেজাল্ট করবে। 11টার পরে পড়া নাম করে ও কী করছে, আপনি তো ঘুমিয়ে যাবেন, কারণ আপনি তো অফিস থেকে আসছেন, আপনি টায়ার্ড, আপনি ঘুমিয়ে যাবেন। ওই 11টা থেকে 2টো কী করছে, নোবডি নোজ। মাদার্স প্যারেন্টস আর আননোন, মিনস ইনোসেন্ট, দে ডোন্ট নো কী করছে ও সন্তান। এই জন্য 11টার মধ্যে পড়া শেষ, তুমি এখন ঘুমাও। আমি যেই টেকনিকগুলো মানে অ্যাওয়ারনেস প্রোগ্রামেও আমি বলছি সবাইকে, সব মায়েদের বলছি, সব বাবাদের বলছি যে আপনি কমপ্লিট সার্ভিলেন্সে রাখুন। এই সিমটমগুলি দেখা যায়, অতিরিক্ত রাগ, দরজা বন্ধ করে থাকা, একাকিত্বে থাকা, না ঘুমানো, অধিক রাত্রে জেগে থাকা, এগুলি একদম বন্ধ করতে হবে এবং এমনভাবে বন্ধ করতে হবে যাতে ও না বোঝে যে আমরা ওকে বন্ধ করাচ্ছি। এটা একটা আর্ট, এটাকে মায়েদের, এটা প্যারেন্টসদের, not only mother, father also should play a vital role in this chapter, because this is adolescence time. A mother cannot do it alone. We need the father, কাঁধে কাঁধ মিলিয়ে বাবাকেও সেই সময় কমপ্লিট ডেডিকেশন দিতে হবে ওই টাইমটা পার করার জন্য। ওই টাইমটা পার হলে আপনার সন্তান এই যে একটা আসক্তির কবল, এটাই পড়বে ওর মাথার মধ্যে। তখন যে আমি অঙ্কটা পারছি না, মাকে বলতে হবে অঙ্ক না পারলে কী হবে, তুমি হিস্ট্রি পড়ো, জিওগ্রাফি পড়ে। মাকে যদি বলে বাবা যে না সায়েন্সই পড়তে হবে, তোমাকে ডাক্তারই হতে হবে, ইঞ্জিনিয়ার, আরও বেশি ডিপ্রেশনে চলে যাবে। তো ও যেটা পাচ্ছে না তখন বলতে হবে তুমি ভালো লাগছে না, ঠিক আছে ইংলিশ নিয়ে পড়, কিন্তু বাবা যেটা পড়বি সেটাতে তোকে সেরা হতে হবে। ওইটা এইভাবে মোটিভেশন দিদি আরও ভালো বলতে পারবে। আমি যেটা করি, আমার মেয়ে আর্টস নিয়ে পড়েছে, আমি জানিও না আর্টস নিয়ে পড়লেও সেরা হবে, আমি কেন ওকে জোর করে নিয়ে সায়েন্সে ভর্তি করাবো, আমরা করিনি। আমি যে তুমি ইংলিশেই পড়ো, এবং নাও ও ভীষণ কনফিডেন্ট অ্যাবাউট হার সেলফ। সেই জিনিসটা মাকে এবং প্যারেন্টসদের করতে হবে, আর খুব বেশি করে সার্ভিলেন্সে রাখতে হবে, যেহেতু আমরা এখন একটা ট্রানজিশন টাইমে পার হচ্ছি। একটা নেশা, কবল, অবসাদ একটা গ্রাস করে নিচ্ছে আমাদের যুব সমাজকে, আমাদের কৈশোরকে ওরা গ্রাস করছে, আমাদের সন্তানের যে কৈশোরটা সেটাকে গ্রাস করছে। এই জন্য একটা কমপ্লিট সার্ভিলেন্সে কমপ্লিট চোখ রাখতে হবে আমাদের সন্তানের প্রতি। সমস্ত মায়েদের প্রতি অনুরোধ, যত ব্যস্তই থাকুন, যতই আপনার নিজস্ব জীবন থাকুক, শুধু ওই কয়েকটা বছর আপনি ওকে দিন, ও আপনার মুখ উজ্জ্বল করবেই। খুব সুন্দর করে বললেন ডক্টর হৈমন্তী ভট্টাচার্য যে মাকে প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে, কর্মব্যস্ততা থাকবেই, পাশাপাশি নানা ধরনের আসলে নারীসত্তার যে
মূল বিষয়টা হচ্ছে, বা নারীসত্তার একটা পূর্ণতা পায় কিন্তু মাতৃত্ব রূপে। পাশাপাশি আজকের নারী নানা দিকে, আমি আগেও বলেছি, এই পর্বেই বলেছি যে নারীরা যেভাবে এগিয়ে চলেছে, সমাজ যেভাবে এগোচ্ছে উন্নতির দিকে, তা অনেকটাই নারীদের অগ্রসরতার ওপর নির্ভর করছে। আজকের পুরুষরাও তো করছেই সবসময়, কিন্তু আজকের নারীরা বা আমাদের কাছে এমন কিছু ঐতিহাসিক নারী চরিত্র আছেন যাদেরকে অনুসরণ করে আমরা কিন্তু এগিয়ে চলেছি, সমাজকে এগিয়ে রাখার চেষ্টা করছি। তো যে প্রসঙ্গটা ছিল ডক্টর হৈমন্তী ভট্টাচার্য, তিনি বললেন যে কিভাবে সচেতন থেকে মাদের জাসুস কথাটা ব্যবহার করলেন। হ্যাঁ, মাদের সেইভাবে জাসুসিটা করতে হবে, সন্তান কখন কি করছে তার দিকে লক্ষ্য রাখতে হবে। সমস্ত কর্মব্যস্ততার মধ্যেও যদি আমি আমার সন্তানকে এই দেশের জন্য কোনো কাজে ব্রতী করতে চাই, তাহলে কিন্তু আমাদের উচিত, এবং সুনাগরিক করতে চাই, একটি সুস্থ মনের মানুষে পরিণত করতে চাই, তাহলে মাদের কিন্তু সচেতন থাকতে হবে। তো আমরা একটু শুনে নেই সুপ্রিয়া দেবী কি বলছেন এই বিষয়ে। আসলে কিন্তু আমিও হৈমন্তীকেই সাপোর্ট করছি। আমরা পারি না বলে কোনো কথা নেই, কিন্তু আমরা নারী, আমরা সব করতে পারি, তাই নয় কি বলুন? আমি ভাবছি আপনারা সবাই যারা দেখছেন সবাই আমার সাথে একমত হবেন যে আমরা নারী, আমরা সব করতে পারি। কেন কি, আমরা যদি ছেলে মেয়েদের একটু অন্যভাবে দেখতে শুরু করি তাহলে সব ঠিক হয়ে যাবে। এ বয়সে এটা হবেই, আমাদের সময়ও ছিল, এটা একদম মানে কি বলবো, প্রাকৃতিক, এতে কিচ্ছু কৃত্রিম নেই। এই বয়সটাতে হরমোনাল চেঞ্জ আসে ছেলে মেয়ে সবার শরীরেই, তাই আমরা এসব দিকে একটু ঝুঁকে যাই। কিন্তু আগেকার দিনে এতটা কিছু ছিল না। সেই আবার বলবো যুগের পরিবর্তন, এই পরিবর্তনের ফলে আজকাল ছেলে মেয়েরা নানান কিছু দেখছে। এই যে আমাদের কি বলবো, মোবাইল, টিভি, আইপ্যাড খুলছে, টপাটপ এখান থেকে ওখানে যাচ্ছে, নানান কিছু দেখছে, ওদের মন চলে যায় অন্য জায়গায়। তো সেগুলো একা হবে না, মা একা তো আর পারবে না। মায়ের যত শক্তিই থাকুক, মা, আমরা বলি মা সর্বজয়া, হলে কি হবে? তাও তো চাই, মায়ের সাথেও তো মায়ের একটা গ্রুপ আছে। দেখুন আমাদের দুর্গা মাকে, ওনারও কিন্তু একটা গ্রুপ আছে। তাই সংসারেও আমরা অন্য কারোর হাত চাইব যারা আমাদেরকে এ ব্যাপারে সাহায্য করবেন। শুধু হৈমন্তী যেগুলো বলেছে সবগুলো কথা ঠিক, এর সাথে আমি আরেকটা জুড়ে দিতে চাই। এই যুগের বাচ্চারা না ভীষণভাবে টয়লেটে থাকতে ভালোবাসে। দেখবেন স্নান করতে গেলে 1 ঘন্টা পেছন থেকে মাকে দরজা নাড়তে হয়, কি হলো তোর, হলো না, বাসের টাইম হয়ে যাচ্ছে। তারপর সেই একই ব্যাপার মেয়েদের বেলায়ও ছেলেদের বেলায়ও, আর খুব রেগে যায়, কেন তুমি আমাকে তাড়া দাও? কিন্তু সব কিছুরই তো একটা লিমিট আছে। ওখানে গিয়েও ওনারা বসে বসে সেই কি করবে, আজকে যে স্কুলে যায় সে স্কুলে গিয়ে আজকে কোন বন্ধুর সাথে কি ব্যাপারে কথা বলবে, যারা কলেজে যায় তাদেরও এরকম। কিন্তু একটা বয়সের পরে সত্যি এগুলো কমে যায়, সেগুলো মাকেই দেখতে হবে। সেই সঙ্গে বাবাকেও আমি অনুরোধ করছি, এবং পরিবারের অন্য কেউ যদি থাকে, ঠাকুমা, দাদু, পিসি, প্লিজ আপনারা সবাই এগিয়ে আসুন। আমি কেন বলছি না, যুগের পরিবর্তনটা তো আমাকে মানতেই হবে, এখান থেকে তো আমি হঠাৎ করে বেরিয়ে আসতে পারবো না। আর যেটা বলবো, প্রেয়ার, ইটস মাস্ট ইন এভরি ফ্যামিলি। ইফ অল টুগেদার আমরা যদি বসি আর প্রেয়ার করি, দ্যাট ইজ নট লাইক দ্যাট যে আমাকে কালী মায়ের প্রেয়ার করতে হবে। আমি বলবো বাচ্চাদের, তোমরা বড় হয়ে কি হতে চাও, তোমাদের গোলটা ফিক্সড করেছো? তাহলে সেই লাইনে, সাপোজ কেউ যদি বলে যে হ্যাঁ আমি বড় হয়ে ম্যাম ক্রিকেট প্লেয়ার হব, তাহলে আমি বলবো যে একজন ভালো ক্রিকেটারের নাম বললো, আমি বলবো তার জীবনটা তুমি ভাবো, তার জীবনটা তুমি পড়ে নাও। দ্যাট ইজ দ্য টাইম যখন তুমি ওকে নিয়ে ভাববে। মাদেরও বলছি, আপনারা ওদেরকে উৎসাহ দেবেন। তুই না কি হতে চেয়েছিলি? ও আচ্ছা সায়েন্টিস্ট, কোনো একজন ভালো সায়েন্টিস্টকে দেখে নেয়, উনি কীভাবে পড়াশোনা করতেন সেগুলো দেখ, তাতে না ওরাও খুশি হয়। আর এই সারাদিন শুধু পর 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 দে ডোন্ট লাইক। কি আপনি একদিন নিজেও বলতে পারেন, চল না বাবা আজকে আমরা সিনেমা দেখে আসি। একটু বড় হলে, কী রে কেউ এলো নাকি জীবনে,
আজকাল তো তোকে একটু অন্যরকম দেখাচ্ছে। আপনি দেখুন কি সুন্দর নিজের মতন করে ও আপনার বন্ধু হয়ে যাবে, আপনাকে বলবে। কেন কি আমাদের তো এটাই, মা বাবা কি জানি বলবে, কেন আমরা তো ওই রকম চরিত্রেই আছি ম্যাক্সিমাম, বকতেই থাকি কম কেন পেলি, ওই বাড়ির ছেলেটা কত ভালো পড়ে। তো এসব বাদ দিয়ে চলুন আমরা এখন থেকে নিজের মতন করে নিজের সংসারকে গড়ে তুলব। কিছু টিপস তো আমরা বললাম, সেগুলো ফলো করুন। খুব সুন্দর করে বললেন সুপ্রিয়া দেবী। আসলে আজকের যে অনুষ্ঠানটি বা আজকের যে টক শোটি আলাপচারিতার অনুষ্ঠান, সেটা আমি শুরুতেই বলেছিলাম যে আন্তর্জাতিক মাতৃদিবসকে কেন্দ্র করে আমাদের একেবি টিভির এটাই উদ্দেশ্য ছিল যে মায়ের কোলে মাথা রেখে আমাদের যে সুখ শান্তি সেটা তো থাকবেই। সমস্ত অবসাদ, সমস্ত সমস্যায় জর্জরিত হওয়া একটি মানুষ, সে পুরুষ হতে পারে, সে মহিলা হতে পারে, তাদের যে ক্লান্তি, তাদের যে বিষণ্ণতা, সব কিছু মায়ের হাতের স্পর্শে চলে যাবে, এটাও ঠিক। পাশাপাশি আমাদেরকে এই সমাজের উপযুক্ত করতে, আমাদেরকে একটি সুস্থ মনের মানুষ তৈরি করতে, একটি দেশের, একটি প্রগতিশীল সমাজের সুনাগরিক তৈরি করতে মায়ের যে ভূমিকাটি অনবদ্য, সেটাকেই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আন্তর্জাতিক মাতৃদিবসে সকল মাদের এই কথাটাই বোঝাতে চেয়েছি যে নিশ্চয়ই পাশাপাশি এই আন্তর্জাতিক মাতৃদিবসে আমরা যে কথাগুলি শুনতে পেলাম, আমাদের যারা অতিথি রয়েছেন এখানে, ডক্টর হৈমন্তী ভট্টাচার্য এবং সুপ্রিয়া চক্রবর্তী মহোদয়া, তারা যেসব বললেন যে একটি শিশুকে একটি সুস্থ নাগরিক, একটি সুনাগরিক তৈরি করতে যা যা প্রয়োজন, যে তথ্যগুলি দিলেন আপনাদের সামনে বা যে তথ্যগুলি তুলে ধরলেন, সেগুলিও আমাদের সবাইকে মেনে নিতে হবে, মানতে হবে আগামী দিনে। কেননা মা এবং বাবা উভয়কেই হয়তোবা একটি বিশেষ দায়িত্ব পালন করতে হয় এই একটা জীবনে, যে সেটা হলো আমাদের সন্তানকে আমরা এমনভাবে তৈরি করব যা সমাজের কাজে আসবে, সমাজকে প্রগতির পথে নিয়ে যাবে, দেশের সুনাগরিক হবে, দেশকে একটি উন্নত দেশ তৈরি করতে সহায়ক হবে। এইভাবে হয়তোবা আমাদের বাবা মাদের এখন নয়, এটা আগেও ছিল, সবসময়ই এটা প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের সন্তানকে কিন্তু সেইভাবে গড়তে হবে। তার জন্য আমাদের দুইজন সম্মানিত অতিথি যেভাবে বলেছেন যে একটু সচেতন থাকতে হবে, সন্তানের প্রতি মনোযোগ বাড়িয়ে দিতে হবে। কর্মব্যস্ততা থাকবেই, আরও একটু মনোযোগ যদি বাড়ালে দেশের সুনাগরিক তৈরি হয় বা সমাজকে প্রগতির পথে নিয়ে যাওয়ার কোনো সহায়ক হয়, সেটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গর্বের। তো সেই গর্বিত বাবা মা হওয়ার দিকে আমাদের যেতে গেলে আমাদের সন্তানের প্রতি একটু সচেতন বোধটা আমাদের এটা বাড়িয়ে তুলতে হবে। আমরা পড়েছিলাম যে ভগবান সবসময় সব জায়গায় থাকতে পারেন না, তার জন্য মাকে তৈরি করেছেন। হ্যাঁ, নিশ্চয়ই মাকে তো আমরা সেই ঈশ্বরের জায়গায় রেখেছি, যেটা বলেছিলাম প্রথমে, যে আমাদের একটি এমন আশ্রয়স্থল, এমন একটি নির্ভরতা যা আমাদের জীবনে সমস্ত সুখ শান্তির থেকে এগিয়েও আরও অনেক বেশি প্রাপ্তি দিয়ে থাকে। তো একেবি টিভির পক্ষ থেকে এই আন্তর্জাতিক মাতৃদিবসে পৃথিবীর সকল মাকে আমাদের ভক্তি, শ্রদ্ধা, প্রণাম জানালাম আমাদের এই শোরুম মধ্যখান থেকে। এবং আমাদের এই বিশেষ আলোচনায় আজকে যে দুজন মাতৃজাতির প্রতিনিধিত্ব করছেন, ডক্টর হৈমন্তী ভট্টাচার্য এবং সুপ্রিয়া চক্রবর্তী মহোদয়, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য একেবি টিভিকে। আমরা আগামী দিনেও এই ধরনের অনেক আলাপচারিতার অনুষ্ঠান নিয়ে আসব একেবি টক শো। তাতে আপনাদের নজর রাখতে হবে একেবি টিভির একেবি টকে। ভালো থাকুন।
বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়।